আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বড় মামিকে দেখা গেল সারা চৌধুরী মানে শোভনের মাকে সান্ত্বনা দিতে। এত উৎসব উৎসব আমেজ যেন হঠাৎ আসা কোনো ঝড়ে বিধ্বস্ত হয়ে গেল। সবার এত আনন্দের অনুভূতি কেমন শোকের মতো অনুভূত হতে লাগলো। সারা চৌধুরীকে দেখা গেল রিসোর্টের দিকে রোদেলার পিছু হাঁটা দিতে। নাতাশা তার পিছনে ছুটল, বাকিরা তখনও সেখানে দাঁড়িয়ে। রোদেলা রুমে ঢুকে দরজা আটকে দিল। কান্নায় ওর বুক ভেসে যাচ্ছে। ও জানতো এমন কিছু হবে। ওদের কপালে সুখ কেন সইবে? সুখের জন্য তো ওদের জন্মই হয়নি। এমন সময় সারা চৌধুরী, রোদেলার বড় মামি, প্রিসিলা, নাতাশা সবাই জড়ো হয় রোদেলাদের রুমের সামনে। দরজায় কড়া নাড়তে থাকেন তারা। রোদেলা দরজা খুলবে কি, ও কেঁদেই যাচ্ছে। এমন সময় নাতাশার মায়ের ফোনে কল আসে নাসিমার। তিনি জানতে চান কবে ফিরেছে তারা। একটা পর্যায়ে নাসিমার সাথে বাকবিতণ্ডা বাঁধে নাতাশার মায়ের সাথে। তিনি নাকি রোদেলাকে উস্কে দিচ্ছে এসব ব্যাপারে। নাতাশার মা জানতে চায় কে তাকে এসব বলেছে। নাসিমা কিছু না বললেও তার আর বুঝতে বাকি থাকে না কে এসব কথা নাসিমাকে বলেছেন। তিনি ফোন কেটে বলেন, আপা তখন রোদেলার মা কল করেছিল রোদেলাকে। নোভেল ওকে কল দিয়ে কি না কি বলেছে, তার শুনে মেয়ে কে বকেছে। আপনি রুমে যান, আমি ব্যাপারটা দেখছি। সারা চৌধুরী তবুও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তিনি বাকরুদ্ধ এমন কাণ্ডে। নাতাশা তাকে বললেন। তিনি ফিরে গেলেন তার রুমে। বড় মামি দরজায় নখ দিয়ে বললেন, রোদেলা দরজা খোল মা, এইসবের জন্য আমি অপরাধী, আমাকে তুই শাস্তি দে মা। ওপাশ থেকে কোনো সাড়া নেই। কান্নার শব্দ ভেসে আসছে শুধু। নাতাশা ওর চাচি শাশুড়িকে রুমে পৌঁছে দিয়ে ফিরে আসে রোদেলার রুমের দরজার কাছে। এসে বলে, মা দেখো তো ওই হারামি নোভেলটা কোথায়, বাবাকে জিজ্ঞেস করতে বলো ও কি বলেছে ফুপিকে। তিনি মেয়েকে উদ্দেশ্য করে বললেন, ঢাকায় ফিরি আগে। ওই হতচ্ছাড়ার নোভেলের খবর যদি আমি না করি, আমিও। নাতাশা রোদেলার দরজায় নক করে বলে, আপা আমি একাই এখানে, প্লিজ দরজাটা খোল। ওপাশ থেকে রোদেলা বলে, নাতাশা তুই এখন যা প্লিজ, আমাকে একটু একা থাকতে দে। নাতাশা অনেকক্ষণ দাঁড়িয়ে চলে যায় সেখান থেকে। সন্ধ্যায় প্রিসিলা এসে দরজায় নক করে। দরজা খুলে রোদেলা কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। কোনো রকম কথাবার্তা বলে ওকে বিরক্ত করে না রোদেলাকে। ফোনে ওর মা কি বলতে পারে তা ওর চেয়ে ভালো আর কে অনুমান করতে পারবে এই এত মানুষের ভিড়ে? ওরা এমন এক পরিবেশে বেড়ে উঠেছে যা ওদের অনেক কিছুই বোঝার ক্ষমতা বয়স হওয়ার আগেই হয়ে গেছে। রাতের খাবার রুমেই আনে নাতাশা। কেউ কোনো কথা বলে না, যেন কিছুই হয়নি এমন একটা ভাব। বড় মামি রাতে এসে বলেন, কাল আমরা ফিরছি ঢাকায়, তুই আমাদের বাড়িতে উঠবি। তোর মাকে একটা শিক্ষা দিতে হবে। মেয়েরা বড় হয়েছে, তাও তার শাসন করার ধরন বদলায়নি। বড় মামি রোদেলার হাত ধরে বলে, তুই আমাকে ক্ষমা করে দে মা। রোদেলার চোখের পানি সেই মুষ্টিবদ্ধ হাতে পড়ে ওর হয়ে উত্তর দেয় যেন। মামি বুকে টেনে নেয় ওকে, বলেন, বিশ্বাস কর মা, আমার যদি উপযুক্ত ছেলে থাকতো তাহলে তোকে আমি আমার ছেলের বউ করে ঘরেও তুলতাম। আর কেউ না জানুক, আমি তো জানি তোরা দু বোন আগুনে জ্বলে পুড়ে খাঁটি সোনা। রোদেলা মামির বুকে মাথা রেখে টুকরে কেঁদে দেন। মামি আমি নাকি নাতাশার সংসারে অশান্তি করতে এসব করেছি, আরো কি কি বলছে আমি আপনাকে মুখে বলতে পারবো না। আমি জানি মা, নাসিমা কি বলতে পারে আমি তো জানি। তুই আর কাঁদিস না মা, মাথা ব্যথা করবে। খাবারটা খেয়ে শুয়ে পড় মা, কাল আমরা রওনা দিব। ঢাকায় ফিরে আগে দেখ তোর মা আর নোভেলের কি অবস্থা আমি করি। পরদিন সকালেও ডাইনিং হলে আসে না রোদেলা। প্রিসিলা ওর খাবার রুমে নিয়ে যায়। এতক্ষণে সবার জানা হয়ে গেছে কি হয়েছে রোদেলার সাথে। সবাই খুবই দুঃখিত এই ব্যাপারে। এত আয়োজন করে এত কথা শুনেও যদি ওদের হাত বদলটা অন্তত হতো, তবুও কষ্টটা কম হতো সবার।
কোনো কিছু তো হলোই না, মাঝখানে এই অশান্তি। এমিকে খুবই উৎফুল্ল দেখাচ্ছে, তার কারণ কারো অজানা নয়। ও চায় না এই সম্পর্কটা হোক, তাই গতকালের ঘটনায় ও বিচলিত তো নয়ই, উল্টে খুশি বলা চলে। দুপুরের খাবারের পর 3টের দিকে ওরা সেন্ট মার্টিন ছাড়ে। সন্ধ্যা 6টা নাগাদ টেকনাফে পৌঁছয়। সেখানে হালকা নাস্তা করে সবাই, কিন্তু রোদেলা সেই যে গাড়িতে গিয়ে বসলো, সারা রাস্তায় একটা বারের জন্য নামলো না গাড়ি থেকে ঢাকা পৌঁছনো অবধি। ঢাকায় পৌঁছে বড় মামা রোদেলাকে নিয়ে গেলেন তাদের বাড়িতে, নাসিমাকে ডাকালেন বাসায়, আর নোবেলকে বললেন বিকেলে বাড়িতে থাকতে। রোদেলা নাতাশার ঘরে উঠল, নাতাশাও এসেছে ওদের সাথে। কল্লোল চলে গেছে নিচু বাড়িতে। নাতাশাকে নিজেই বলেছে রোদেলার সাথে সাথে থাকতে। বিকেলে সবাই কথা বললে রাতেও আসবে, আর পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে শোভনের বাবা মাকেও সাথে আনবেন, এমনটাই বলল নাতাশাকে। নাতাশা বলল, আমি তোমাকে আপডেট জানাবো। তাড়াহুড়োর কিছু নেই, আমাদের তাড়াহুড়োর কারণেই আজ এ অবস্থা। বিকেলে নাসিমার আসার কথা থাকলেও নাসিমা আসে না। বড় মামা ফোন করেন তাকে, ফোনও ধরেন না। শেষে তারা রোদেলা আর প্রিসিলাকে ছাড়াই ওদের বাড়িতে যায়। নাতাশাও যায় সাথে। সেখানে গিয়ে একপ্রস্থ কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। অবশেষে তারা তাকে বোঝাতে সামর্থ্য হন যে এখানে রোদেলার কোনো দোষ নেই, উল্টে সম্বন্ধটা হলে নাতাশারই ভালো। কিছুদিন পর কল্লোল যখন চলে যাবে, নাতাশা একা হয়ে যাবে। দুই বোন এক বাড়িতে থাকলে দুজনের জন্যেই ভালো, সেদিন তাকে ভালোভাবে বোঝায় সবাই। তিনি এত বড় বাড়িতে সম্বন্ধ করতে চান না, কারণ তাদের সাথে ওদের চাই না। বড় ভাইয়ের সাথে কি কথা বলল নাসিমা তা জানা না গেলেও নাসিমা আগামীকাল তাদের সবাইকে আসতে বলে কৃষ্ণচূড়ায়। বাড়ি ফিরে নোবেলকেও আচ্ছা ধোলাই দিল বড় মামা। না জেনে বুঝে এমন কাজ ভবিষ্যতে যেন আর না করে তাও কঠোরভাবে বলে দিল। নাতাশা কল্লোলকে বলল আগামীকাল সবাইকে নিয়ে আসতে। তাদের সকলকে জানানো হলো আগামীকাল আসার কথা। পরদিন বিকালে নাসিমা এলো বাড়িতে। এতদিন পর সবাই একসাথে হলো। যদিও রোদেলা কেমন থম মেরে আছে ওই দিনকার পর থেকে, কি যেন ভাবে সারাদিন। নাসিমা বিকেল 4টেই বাড়িতে এলেও একটিবারের জন্যেও রোদেলার কাছে যায় না, ভুল স্বীকার করে না। অনুতাপ দেখানো তো অনেক দূরের কথা। আচ্ছা, আমার একটা জিজ্ঞাসা আছে, বাবা মা যদি ভুল করে তারা কি সন্তানের কাছে ভুল স্বীকার করতে পারে না? পারে না ক্ষমা চাইতে? রোদেলা চায় না তার মা তার কাছে ক্ষমা চাক, ও চায় ওর মা একটু বুঝুক। একজন জন্মদাত্রী মায়ের চেয়ে তার সন্তানকে ভালো কে চিনবে? দুনিয়ার সবাই যদি বলে সে খারাপ, তিনি তো অন্তত জানবেন তার মেয়েটা কেমন। অথচ তিনিই এমন সব কুৎসিত কথা বলেন যা মানুষ কল্পনাও করতে পারেন না। বাইরের মানুষ যখন এসব শোনে তখন তারা কি একটা বারও ভাববে না যে মাকে মিথ্যা বলবে নিজের মেয়ের সম্পর্কে? মেয়েটা মনে হয় আসলেই খারাপ, এই ওর দুঃখ। সারা দুনিয়া যদি ওকে খারাপ বলতো ও পরোয়া করতো না, কিন্তু ওর নিজের মায়ের এসব কথা কিভাবে মেনে নেবে ও? বিকেল নাগাদ নাতাশার শ্বশুরবাড়ির সবাইয়ের আসার কথাই বাড়িতে। সন্ধ্যা হতে চলল, এখনো এসে পৌঁছয়নি। খাবার দাবার বাড়িতেই তৈরি করা হয়েছে সব। রোদেলা দরজা আটকে বসে আছে নাতাশার ঘরে। বড় মামি নাসিমাকে নিয়ে রোদেলার কাছে যায়। শোয়া থেকে উঠে বসে ও। কিছুক্ষণ চুপ করে বসে থেকে বলে, মামি, আপনি একটু বাইরে যান। বড় মামি কোনো কথা না বলে বাইরে চলে যায়। ঘরের মধ্যে কেবল নাসিমা আর রোদেলা, দুজন দুই দিকে মুখ করে বসে আছে, তাই কারো অভিব্যক্তিই বোঝা যাচ্ছে না। ঘরে পিন পতন, নীরবতা। কিছু সময় পর রোদেলা বলল, এই ছেলেকে আমি বিয়ে করব না। সবাই জানবে তুমি রাজি না, তাই এই বিয়ে হচ্ছে না। আমি তোমাকে অনেক বলবো, কিন্তু তুমি বলবে তোমার মত নেই এই বিয়েতে। এমনটা যদি না হয় তাহলে তুমি যে এতদিন মানুষকে বলে বেরিয়েছো তুমি শক্ত হাতে না হাল ধরলে আমি কবে কারোর হাত ধরে বেরিয়ে যেতাম, তা আমি সত্যি করে ছেড়ে দিব। বলেই ঘর থেকে বের হয়ে যায় ও। বেরুতেই দেখে ডাইনিং রুমে বসে আছে নাতাশার শ্বশুর বাড়ির লোক। তাদেরকে দেখেও পেছনের দরজা দিয়ে দ্রুত 3তলায় ওর নানির ঘরের দিকে পা বাড়ায়। ওই ঘটনার অনেক দিন পার হয়েছে। বাড়ি ফিরে এসব বিষয়ে আর কোনো কথা কেউ তোলেনি। বড় মামি বলেছেন, একটু সময় নাও, পরে এসব বলো। তাছাড়া আমরাও তো আছি ওকে বোঝানো।
সেদিন মেহমান কোনো মতে বিদায় করে নাসিমা রোদেলাকে খুঁজে সবার সামনে ডেকে আর এক দফা চিৎকার চেঁচামেচি করে, বলে, ভাবি আপনি না বললেন সোনার টুকরা মেয়ে, এই মেয়ে আজ কি বলছে জানেন আপনি? এই মেয়ে আমারে শাসাই বলে ওই ছেলেকে নাকি বিয়ে করবে না, আর যদি ওরে কেউ জোর করে তাহলে ও নাকি বাড়ি ছেড়ে চলে যাবে। আমার পেটের ছাও আমারে কয় মেয়েও তো জিজ্ঞেস করেন কোন বেড়া ও রেডি করে রাখছে, কত বড় সাহস আমারে শাসায়। সবাই নাসিমাকে শান্ত হতে বললেন। সবাই সেদিকেই ব্যস্ত, কেউ একটা বারের জন্যেও তাকে ধমকালো না কেন এই ভাষায় কথা বলে। আসলে এইসব কথাবার্তা শুনতে শুনতে এখন ডাল ভাত হয়ে গেছে। কেউ রোদেলাদের দিকে খেয়ালই করে না। রোদেলা দাঁড়িয়ে কাঁদছে। এদিকে সন্ধ্যায় নাসিমার বোনেরা এলো এসব শুনে। তারও কেউ একটা বারের জন্যেও রোদেলাকে সান্ত্বনা কি বুঝতে দিলই না, উল্টে বোনকে শাসিয়েছে শুনে রোদেলাকে কথা শোনালো সেই পুরাতন কেচ্ছা কাহিনী। তোদের দিকে চেয়ে আমার বোনের জীবন শেষ, আর বিনিময়ে তোরা আমার বোনের সাথে এমন করস। তোরা না থাকলে আমরা আমাদের বোনকে রাজার হালে রাখতে পারতাম। তোরা তো নিমক হারামের বংশ, বড় হয়ে গেছস, এখন তোদের মা দরকার নাই। কোন দিন শুনবো কার হাত ধরে চলে গেছস? কষ্ট করস, নিজের ভবিষ্যৎ করে নিচ্ছিস, আমার বোনের কি ভবিষ্যৎ? আরো কত কথা, কিন্তু কেউ একটা বারও খবর দিল না ক্ষতবিক্ষত রোদেলার। কিসের ভিতর দিয়ে ও যাচ্ছে তা কেউ জানতেও চাইল না। তারপরে রইল ওই কথায়, যে কথা বলেছে ও তাদের বোনকে। কোন প্রেক্ষিতে এই কথাগুলো আসলো তার উৎস কেউ খুঁজল না। রোদেলা নির্বিকার হয়ে শুনে যাচ্ছিল সব। সেদিন রাতে খেয়ে ওরা বাসায় ফিরেছিল। বড়রা সবাই বলেছিল কিছুদিন যাক, পরে এসব ব্যাপারে আবার কথা হবে ওর সাথে। নাসিমা কি বুঝলো তা বোঝা গেল না। বাড়ি ফিরে আর এক অশান্তি। নাসিমা কথা বলে না রোদেলার সাথে। ঘরের কাজ কর্ম ধূপধাপ শব্দ করে আছড়ে করে। নাসিমা বেগমের আচরণ ও ইদানিং অদ্ভুত। অশান্তির শেষ যেন নেই ওদের। রোদেলা তেমনি ঠান্ডা আর শান্ত, ওর মায়ের বিপরীত। ও বাড়ি ফিরে নিজের মতো কাজকর্ম পড়াশোনা করে খাই দেয়। ও নিজেও কোনো কথা বলে না। ওদের দুঃখ শোনার কেউ নেই, তাই ওদের দুঃখ রেখেও লাভ নেই। ন্যায় অন্যায়ের বিচার নাই করুক। একটা মানুষ তাকে বলল না এত বড় মেয়েকে কেউ এভাবে বলে? তারা সবাই সেফ জেনে থাকে। কে আবার বলে বৃষ্টি কথার আক্রমণের শিকার হবে? তার তো ওই এক অস্ত্র। এভাবেই দিন চলতে লাগলো মা মেয়ের মধ্যে তৈরি অদৃশ্য দেওয়ালের মাঝে। এর মধ্যেই একদিন আর এক কেচ্ছা। ছোট মামা তার ব্যবসা গুটিয়ে নিচ্ছে। তিনি বাইরে চলে যাবেন। নোবেল বেঁকে বসেছে ও যাবে না। এই নিয়ে দিন দরবার চলছে বেশ কিছুদিন যাবৎ। রোদেলা এসবে গা করেন না। ন্যায় অন্যায় বলতে গেলে শুনতে হবে। আমাদের ভাই বোনের ব্যাপারে তুই নাক গলানোর কে? সেদিন অনেক রাতে বড় মামা ফোন করে আসতে বললেন নাসিমাকে। এত রাতে মেয়ে দুটোকে একা রেখে যাবেন, তাই ওদেরকেও সাথে নিল। বাড়ি গিয়ে দেখা গেল সেই ছোট মামার বিদেশ গমনের কেচ্ছা। নিজের বুঝ পাগলেও বোঝে, শুধু নোবেল বোঝে না। ও মামার ব্যবসা বুঝে পেতে চায়। মামা কি বোকা যে ওকে ব্যবসা বুঝিয়ে দেবে? এই নিয়ে বেশ কিছুদিন ধরে কাহিনী হচ্ছে। এর সাথে যোগ হয়েছে কৃষ্ণচূড়া। এবারই 3 ভাগ 3 ভাইয়ের। বোনেরা এবারই পায়নি। মেছো মামা মারা যাওয়ার এবারই এখন 2 ভাইয়ের। বড় মামার পূর্বাচলে বাড়ি করার সময় ছোট মামার কাছ থেকে টাকা নিয়েছিল বছর 4 আগে। জমি কেনার কাজটা বড় মামা একদম ঝুঁকের মাথায় করেছে। তার শোধ করার কোনো নাম গন্ধ নেই। সেই টাকার হিসেবে এই বাড়ি তার নামে লিখে দিতে বলছে। বড় মামার কোনো উপায় নেই। সেই টাকার অভাবে বাড়ি কমপ্লিট করতে পারছে না। তার টাকা শোধ করবে কিভাবে? তাছাড়া নাসিমার দীর্ঘ 11 বছরের যাবতীয় ভাড়ার টাকাও নাসিমা বড় ভাইয়ের কাছে পায়। যদিও সে টাকা সে চাইবে না বলে মনে মনে ঠিক করেছে। বাকি 2 বোন এসব কেচ্ছাই নেই। তাদের একজন ননাসের বাড়ি বেড়াতে গিয়েছে, আর একজনের ছেলে মেয়ের পরীক্ষা। প্রকৃতপক্ষে তারা এসব ক্যাচালে জড়াতে চায় না, যত দায় নাসিমার। তিনি হচ্ছেন এই বাড়ির প্রধান বিচারপতি। এই গোপন নাম রোদেলা আর প্রিসিলার দেওয়া। রাত শেষের দিকে কিন্তু কথা শেষ হয় না। 2:30 পর্যন্ত চলে এই দিন দরবার। শুধু মারামারি বাকি ছিল 2 ভাইয়ে। শেষে বড় মামা বের হয়ে গেলেন বাড়ি থেকে। যদিও এটা তার নাটক ছাড়া কিছুই না। আসলে তিনি এখন দিশেহারা।
তার এখন কোনো পথ খোলা নেই। বড় মামার একমাত্র ছেলে নিশাদকে পড়তে পাঠিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানে পড়ার নামে ঘোড়ার ডিম ব্যবসা শুরু করেছিল। টাকার যোগান দিয়েছেন বড় মামাই। সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠিত হলে তাদের দিন ঘুরতে আর সময় লাগবে না, ভাবনাটা এটাই ছিল। কিন্তু ভাগ্য সহায় ছিল না। নিশাদ যখন ব্যবসাটাকে একটু দাঁড় করালেন তখনই ঠুস করে বিয়ে করে ফেললেন। আর ওর বউ, সে তো স্ট্রাগল দেখেনি, এফোর্ট দেখেনি, টাকার যোগান কোথা থেকে এসেছিল তাও দেখেনি। দেখেছে প্রতিষ্ঠিত পুরুষকে, তাকেই সে বিয়ে করেছে। এখন বাবা মাকে যখন দেখবার সময় তখন বউয়ের নজরদারি। এসব নিয়ে অনেক কাহিনী হয়েছে। বড় মামা প্রকৃতপক্ষে পূর্বাচলের জমিটা নিশাদের ভরসায় কিনেছিলেন। অবশেষে এসব অশান্তি দেখে বড় মামা নিশাদকে বলেছে, বাবারে, আমার দায়িত্ব ছিল তাদের মানুষ করার, প্রতিষ্ঠিত করার। আমি তাদের প্রতি আমার দায়িত্ব পালন করেছি, কোনো ত্রুটি রাখিনি। সাধ্যের মধ্যে সেটাই দিয়েছি সবসময়। আমার সাধ্যে সবার কত শর্তবিত। আমি আমার একমাত্র সম্পদ আমার ছেলে ইঞ্জিনিয়ার। পড়াশোনা চুলাই দিয়ে তুই ব্যবসা করছিস, তাতে আমার কোনো দুঃখ নেই। তোরা ভালো থাকলেই আমি খুশি। আমাদেরকে তোর আর দেখতে হবে না। এইসব নিয়ে তোর সংসারে অশান্তি হোক তাও আমি চাই না। তোর ওপর থেকে আমি সব রকমের দাবি উঠায় নিলাম বাবা। আজ থেকে তোর বাবা মা নামক পিছুটার তোদের প্রতি কর্তব্য আর রইল না। দেশে আসলে আসিস, আমার বাড়ি আমার সাধ্যমতো যা করার তা পালন করব। ওই যে ধাক্কা খেয়েছে, আজও সোজা হয়ে দাঁড়াতে পারেনি। ভেবেছিল বাড়ি তৈরি করে তা ভাড়া দিয়ে ঋণও শোধ করবে, বাড়ির কাজও সম্পন্ন করবে, কিন্তু তার হয়ে ওঠেনি। ওই জায়গাটা এখন বড় মামার গলার কাটা। তাই তো দায়িত্ব হোক কিংবা বোঝা কিছুটা কমাতেই এত কম বয়সে নাতাশার বিয়ে দিয়ে দেন তিনি। কখন কি হয়ে যায় এসব সবই বোঝে রোদেলা। কিন্তু ওদের সাথে ওর বড় মামা অন্যায় করছেন তাও কিন্তু সত্যি। তাই এসব ভেবে আর মায়া লাগে না ওর তার জন্য। উনি তো ওদের চেয়ে বেশি অসহায় না। এই বিপদে বড় মামার একমাত্র ভরসা তার পুত্র নিশাদ, কিন্তু তিনি তার কাছে যাবেন না। এই মুহূর্তে নাসিমাও কিছুটা শঙ্কিত, কারণ তার সবকিছু বড় ভাই নামক তলাবিহীন ছুরিতে তিনি বহুকাল আগে সমর্পণ করেছেন। এই পরিস্থিতিতে তার করণীয় কি তিনি বুঝতে পারছেন না। একদিকে বড় বাবার কেচাল, অন্যদিকে নোবেল তাদের সাথে যাবে না। ওইদিকে ছোট মামা কৃষ্ণচূড়া লিখে দিতে বলেছে। এই ত্রিমুখী সংকটে এখন এই পরিবারটি, সাথে নাসিমার অনিশ্চিত ভবিষ্যৎ। এদিকে ছোট মামাও চিন্তিত, ভাই বাড়ি ছেড়ে চলে গেছেন, এতে তো সমাধান হবে না। তাই তাদের চাচাকে ডাকা হলো পরদিন, সাথে 3 বোনদেরও। তার হাতে সময় বড় কম। নাসিমা বাড়িতেই ছিল, বাকি 2 বোন এলো বিকালে। সন্ধ্যায় তাদের চাচা সবাইকে নিয়ে বসলেন। বাকি 2 বোন গা ছাড়া, তারা নাসিমার মতো ভুল করেনি। প্রাপ্য সম্পদ বিক্রি করে অন্য জায়গায় জমি কিনে রেখেছেন, তাই তাদের দায়ে পড়ে নামমাত্র আশা। সেই ফুরসতও পেল না, বিচারে কোনো সমাধান এলো না। বড় মামার কাছে টাকা পান তা এই বাড়ির অর্ধেক সম্পদের মূল্যের চেয়ে কম। এই বাড়ির অর্ধেকের দাম এখন কম করে হলো 50 লক্ষ টাকা, আর ছোট মামা পান 36 লক্ষ টাকা। যদিও টাকাটা তিনি একেবারে দেননি, কয়েক দফায় দিয়েছিলেন। নিশাদের ব্যবসা দাঁড় করানোর সময় আর জমি কেনার সময়। খুব ভালো একটা জমি পেয়ে হাতছাড়া করতে চাননি বড় মামা। তাই বিচার বিবেচনা না করেই হুট করে পুরো টাকা ধার করে জমি কিনে ফেলেছিলেন। যদিও টাকাটার সুদ হিসেব করলে তা 50 লক্ষ ছাড়িয়ে যাবে। ছোট মামা বলেছেন পাওনা টাকা তাকে দিতে হবে না, বাড়ি লিখে দিল, বাকি টাকাও তিনি দিয়ে দেবেন। বড় মামা একথা শুনে কেবল চেয়েছিলেন তার দিকে। বোনদেরও দেখা গেল না, নাসিমার কিংবা বড় ভাইয়ের পক্ষ হয়ে কোনো কথা বলতে। খারাপ সময় হলে যা হয় আর কি। তারা কেন তাদের জন্য নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করবেন? শেষে বড় মামা সময় চাইলেন, প্রয়োজনে পূর্বাচলের জমি বিক্রি করে দিবে, তবুও তার ভাগের বাড়ি উনি দিবে না। এদিকে নোবেলও উৎপাত ওর বাবার সাথে। ওর বাবা ব্যবসা এরই মধ্যে বিক্রি করে দিয়েছেন। ও বললেই তো আর হবে না, বাড়ির অংশ বিক্রি করে দিবেন যে কোনো সময়। বড় মামাকে টাকার জন্য ফোর্স করে, যদি বাকি অংশ না দেয় তাহলে এক দাগে বাড়ি বিক্রি করলে ভালো দাম পাবেন, তাই তার এই তৎপরতা। জ্বালা না থাকলেও জ্বালা, একজন বসে আছে লিখে নেবার ধান্দায়। এক দাগে বিক্রি করলে ভালো দাম পাবে,
আর একজন যে পথে বসে যাবে তার খবর নেই। সেই আর একজন বাইরের কেউ না, তারই রক্তের আপন মায়ের পেটের বড় ভাই, যে বাবা মারা যাবার পর এতগুলো ভাই বোনদের মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে, বিয়ে দিয়েছে, সংসার দেখে নিজের দিকেও খেয়াল রাখেনি, নিজে বিয়ে করেছে জীবনের মধ্যাহ্নে। তাই তো ষাটোর্ধ বয়সী বড় মামার নাতাশার বয়সী নাতনি থাকার কথা, অথচ এত যে ত্যাগ, এটা তারই প্রতিদান। আসলে মানুষ যখন টাকার নেশায় বুঁদ হয়ে যায়, তখন টাকা ছাড়া আর কিচ্ছু চোখে পড়ে না। ওই টাকা তাদের সকল ইন্দ্রিয়তে মোহর মেয়ে দেয়। ভেতরটা অনুভূতিহীন কুটুরিতে পরিণত হয়, যেখানে আপন পর মায়া সহানুভূতি কিচ্ছু থাকে না।